প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। এমনিতে করোনা এবং ডেঙ্গু নানা কারণে বাংলাদেশের এখন রাজনীতি অনেকটাই নিরুত্তাপ বলা যায়। রাজপথে কোনো তৎপরতাই নেই। কিছু ঘরোয়া তৎপরতা বা দুই দলের নেতাদের কথাবার্তা আমরা শুনি, তাও সেটা অনেকটাই ভার্চুয়াল, অ্যাকচুয়াল কোনো কর্মসূচি সে অর্থে নেই। কিন্তু এমনিতে বাংলাদেশের রাজনীতিতে আগস্ট একটি খুবই গুরুত্বপূর্ণ মাস, শোকের মাস আগস্ট। সেখানে এই আগস্টের দুটি তারিখ বাংলাদেশের রাজনীতির জন্য দুটি টার্নিং পয়েন্ট, একটি 1975 সালের 15ই আগস্ট আর একটি 2004 সালের 21শে আগস্ট। এই দুটি দিনের ঘটনা বাংলাদেশের যে দুই ধারার রাজনীতি, সেই দুই ধারার রাজনীতির মাঝখানে একটা অলঙ্ঘনীয় দেয়াল তুলে রেখেছে অনেক দিন ধরেই। এবং আগস্টের এই 15ই আগস্ট নিয়ে বা 21 আগস্ট নিয়ে রাজনীতির পাল্টাপাল্টি চলে, পাল্টা অভিযোগ ইত্যাদি ইত্যাদি আসে, নানাভাবেই আসে। কখনো দায় পাল্টা দায়, কেউ দায় স্বীকার করেন, কেউ অস্বীকার করেন, কিন্তু কিছু কিছু বিষয় আদালতেও মীমাংসিত, তারপরও সেটা নিয়ে রাজনীতিতে অনেক তোলপাড় হয়। আজকে একটি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু অভিযোগ করেছেন বিএনপির বিরুদ্ধে এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধেও। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে এবং চলমান রাজনীতি নিয়ে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে আমরা অনেক দিন পরে, এমনিতে সাধারণত করোনার কারণে স্টুডিওতে অতিথিরা খুব বেশি আসতে চান না, মাঝে মাঝে দুই একজন আমাদের সঙ্গ দিতে আসেন, খুবই আমরা আনন্দিত হই। আজকে স্টুডিওতে আছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আর যারা যুক্ত হবেন আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন, আছেন সিনিয়র সাংবাদিক MA আজিজ এবং ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল হাসান পিন্টু। আলোচনায় যাওয়ার আগে আমরা মহসিন কবিরের একটি প্যাকেজ, সেটি একটু দেখে আলোচনায় ফিরব। শোক দিবস স্মরণে মাসব্যাপী কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে বৃহস্পতিবার এই আলোচনা সভা দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে, যেখানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এই সভায় প্রধানমন্ত্রী বলেন, পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল ঘাতকরা, আর সেই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী হিসেবে জিয়াউর রহমানকেই দায়ী করেন তিনি। সেই জিয়াউর রহমানকেই পেয়েছিল খন্দকার মোস্তাক তার দোসর হিসেবে। সেই ছিল তার শক্তি, মূল শক্তির উৎস। আর বেঈমানদের ব্যবহার করে সবাই, কিন্তু তাদেরকে বিশ্বাস করে না, রাখে না। ঠিক জিয়াউর রহমান সেই কাণ্ডই করেছিল। মোস্তাক কিন্তু 3 মাসও পূর্ণ করতে পারে নাই। সম্প্রতি চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী সেই ঘটনার জন্য দলটির কঠোর সমালোচনা করেন। বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই, ওখানে জিয়ার লাশ নাই। তারা তো ভালোই জানে, তাহলে আপনার নাটক করে কেন? খালেদা জিয়াও ভালোভাবে জানে। খালেদা জিয়া বা তারেক জিয়া কি বলতে পারবে যে তারা তার বাবার লাশ দেখেছে? গুলি খাওয়া লাশ তো দেখাই যায়, দেখেনি। প্রধানমন্ত্রী জানান, 15ই আগস্টের ঘাতকদের অনেকেই তাদের বাড়িতে যাতায়াত ছিল, যারাই পরবর্তীতে বিশ্বাসঘাতকতা করেছিল। এরকম একটা ঘটনার পর আমাদের দল, সমর্থক, মুক্তিযোদ্ধাদের যে ভূমিকা ছিল তা হয়তো তারা করতে পারেনি। কিন্তু এটা আপনারা জানেন, বঙ্গবন্ধু কিন্তু সবাইকে ফোন করেছিলেন। আব্দুর রাজ্জাকের সাথে কথা হয়, তোফায়েল আহমেদের সাথে কথা হয়, সেনাপ্রধান শফিউল্লাহর সাথে কথা হয়। সেনাবাহিনীরও যার যা ভূমিকা ছিল তারাও কিন্তু সঠিকভাবে করে নাই। এর পিছনের রহস্যটা কি, সেটাই কথা। দেশে আসার পর বারবার হামলার শিকার হয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মৃত্যুকে ভয় পান না তিনি। তার লক্ষ্য বঙ্গবন্ধুর উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করা। মানুষের পাশে কে আছে, দুঃসময় কে দাঁড়াচ্ছে? আওয়ামী লীগের নেতা কর্মীরাই দাঁড়াচ্ছে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। জায়েদুল হাসান পিন্টুকে দিয়ে আমি আলোচনাটি শুরু করতে চাই। এমনিতে আগস্টের কথা এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ করেছেন। পুরো বিষয়টি যদি একটু আপনার বিশ্লেষণ দিয়ে অনুষ্ঠানটি শুরু করি। জায়েদুল হাসান পিন্টু। ধন্যবাদ প্রভাস। এই আপনার আজকের অনুষ্ঠানের যে বিষয়বস্তু রেখেছেন রাজনীতির হালচাল, এই বর্তমান সময়ে রাজনীতি নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ আমি দেখি না। যাই হোক, তবুও এখানে দুজন রাজনীতিবিদ আছেন, একজন সাংবাদিক নেতাও আছেন। তো আপনি যখন এই বিষয়টা উঠিয়েছেন প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে কথা বলতে, প্রধানমন্ত্রীর বক্তব্যের দুটো অংশ আমি দুটো পার্ট দেখি। একটি হলো জিয়াউর রহমানের কবর নিয়ে,
আরেকটি হলো বঙ্গবন্ধু হত্যার সময় কার কি ভূমিকা ছিল। তো জিয়াউর রহমানের কবর নিয়ে আমি প্রধানমন্ত্রীর বক্তব্যের কাউন্টারও দেব না, পক্ষে বিপক্ষে যাব না, কারণ উনি সেটা বলেছেন কি তথ্যের ভিত্তিতে বলেছেন উনি বা ওনার দল সেটা হয়তো প্রমাণ করবে। কিন্তু এই পরের যে পার্টটা, যে আপনার 15ই আগস্টের পরে এই বিষয়টা একমাত্র আমি প্রধানমন্ত্রীকেই বলতে শুনি। এই কথাটা বলা সবারই উচিত। আমি মনে করি যে 15ই আগস্টের ঘটনার পর বাংলাদেশে মানে স্বাধীনতার মাত্র 3.5 বছর গেছে, যার ডাকে, যার অনুপস্থিত সত্ত্বেও, যাকে প্রতীকী হিসাবে সামনে রেখে এই 7 কোটি বাঙালি যুদ্ধ করেছিল, সেই নেতার মানে হত্যার পর আমরা বাঙালি জাতি সেই সাহস নিয়ে মোকাবেলা করতে পারিনি, এটা স্বীকার করতে হবে। এই দায় আওয়ামী লীগেরও নিতে হবে। পাশাপাশি আওয়ামী লীগ সভানেত্রী যেটা বলেছেন, সেনাবাহিনীও ওই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। আমি তো মনে করি এই জায়গায় সেনাবাহিনী এবং আওয়ামী লীগ এই দুটো প্রতিষ্ঠানের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কেন? কারণ জাতির পিতার হত্যার পরবর্তী সিচুয়েশন যেটা হয়েছিল তারা ঠিক মতো পালন করতে পারেনি, আর জাতির পিতাকে রক্ষা করতে পারে, এই দায় নিতে হবে। আর কারা হত্যা করেছিল সেটা ভিন্ন জিনিস, তারা ফাঁসিতে লটকিয়েছে। আরো কয়েকজনকে এই দেশে না, এখনো পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে, এবং তাদেরকে বাঁচিয়ে রেখেছিল যারা, তাদেরকেও আপনার এই কাঠগড়ায় দাঁড় করানো উচিত। যেটা স্পষ্ট এখন, এটা বললে এই 15ই আগস্ট নিয়ে কথা বললে হয় কি, বাংলাদেশে যে রাজনীতির হালচাল বললেন না, কিছু কিছু বিষয়কে এমন ভাবে রাজনীতিকরণ করা হয়ে যায় তখন ফ্যাক্ট আর ফ্যাক্ট থাকে না। হ্যাঁ, সত্যিটাকেও আপনি আওয়ামী লীগের দিকে নিয়ে যাবে, বিএনপি আরেক দিকে নিয়ে যাবে। সত্যি কোনটা? 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, এটা সত্যি। 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছে একদল সেনাবাহিনীর একদল সৈনিক, এটা সত্যি। আবার সেই সৈনিকদেরকে মানে ধারাবাহিকতাটা যদি দেখেন, ওই সময় বিএনপি ছিল না, আমরা বিএনপি কে দায়ী করতে পারি না, কিন্তু আওয়ামী লীগ বিএনপি কে দায়ী করে। আবার বিএনপি দায়ী না, কিন্তু পরবর্তী ঘটনা যদি বলেন আপনি, এই 75 থেকে 81 তাদেরকে আপনি বিভিন্ন জায়গায় কূটনৈতিকের চাকরি দিলেন, এটা জেনারেল জিয়া দিয়েছেন, এরশাদ দিয়েছেন, সংসদে বসিয়েছেন। সবচেয়ে দুঃখজনক হলো বাংলাদেশের এই 90 পর্যন্ত আমরা সামরিক শাসকদের দেখেছি, আচ্ছা তারা তাদের ফেলো ফিলিংস থাকে সামরিক কর্তাদের প্রতি, তারা বাঁচানোর চেষ্টা করেছে, এটা আমি মেনে নিলাম। 98 সালে যখন গোলাম রসুল ঢাকার এই যে জজ সাহেব যখন এই হত্যা মামলার জাজমেন্ট দিলেন নভেম্বরে, 2001 এপ্রিলে হাইকোর্ট সেটা কনফার্ম করলো, মানে বিচারটা হাইকোর্টে হয়ে গেল। 2001 একজন খুনি মারা গেলেন, আজিজ পাশা, জিম্বাবুয়েতে ডেপুটি হাই কমিশনার ছিলেন, তাকে সরকার আসতে বলেছিল, আসেননি। আজিজ পাশাকে আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলও জিম্বাবুয়ে গিয়েছিলেন, সেখানে তার কাছে $50 মিলিয়ন চেয়েছে, সেটা আরেক ইতিহাস। কিন্তু ইতিহাসটা হলো 2001 এপ্রিলে তার জুন মাসে তার মৃত্যু হলো, 2002 সালে এসে তাকে মরণোত্তর সেবা দেওয়া হলো, মরণোত্তর আপনার কি বলে আপনাকে বেনিফিট দেওয়া হলো। এই যে ইতিহাসটা, এই ইতিহাস যতদিন আপনার এই জায়গায় প্যাট্রোনাইজেশন, জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া এই তিনজনই যখন করেছেন খুনিদের, আওয়ামী লীগ এই জায়গায় তার অবস্থান এটা সারা জীবন বলে যাবে। এটা বলে যাবে এই কারণে, কারণ এরা এই দায় কখনো স্বীকার করেনি। এই 21শে আগস্টের ঘটনা যদি আসেন, সেদিন এই আওয়ামী লীগের উপদেষ্টা এই আপনার আমির হোসেন আমু এবং জাফরুল্লাহ চৌধুরী দুইজনের সঙ্গে আমার একটা টক শো হয়েছিল। হ্যাঁ, ওখানে বলা হচ্ছিল যে খালেদা জিয়া সেটা জানতেন না। আমি এটা মেনে নিয়েছি, কারণ ওই সময় তো আমরা ডেইলি স্টার, আমি চিফ রিপোর্টার, আপনি নিজেও জানেন যে মাঠে ঘাটে অনুসন্ধান করি আমরা। খালেদা জিয়া জানতেন না, আমি এটা মেনে নিলাম। কিন্তু খালেদা জিয়া ঘটার পরে উনি তো জানতেন নাকি সেটা জানতেন? ঘটনা ঘটার পরে কি করলো সেই জায়গা যদি বিশ্লেষণে আসে, আমি ওই জায়গায় বলি বাংলাদেশের রাজনীতিতে যে দাগ বা বিভেদ বা স্থায়ী বিভেদের রেখা, এটা যদি আমরা রাজনীতিবিদরা স্বীকার না করি,
দায় না স্বীকার করি, এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আপনি হন, আমি হন, আমি তো আমার কথাও বলেছি, 75 সালের কথাও বলেন, 2000 এই যে 21 আগস্টের কথা বলেন, আমরা সাংবাদিকরাও কে কি লিখেছে এগুলি তো রেকর্ডেড, বুদ্ধিজীবীরা সাংবাদিকরা কি লিখেছি, এই ঘটনার বেনিফিশিয়ারি কে, আরে একজন সাবেক প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেত্রীকে হত্যার জন্য গ্রেনেড মেরেছে, সেটা হরকাতুল জিয়াদ হোক বা এটা আইএস হোক, আল কায়দা হোক, যেই হোক, তাকে হত্যার জন্য গ্রেনেড মেরেছে। এখন আপনি যদি, আমি সাংবাদিক হিসেবে লিখি এটার বেনিফিশিয়ারি তো আওয়ামী লীগ, আওয়ামী লীগ সুবিধা পাচ্ছে, আওয়ামী লীগ সহানুভূতি পাচ্ছে, এই যে লেখা, এই সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, তাদেরকেও আপনার এই আলোচনার মধ্যে বা এই ইয়ের মধ্যে নিয়ে আসতে হবে, শুধু রাজনীতিবিদ না। আমি মনে করি ইতিহাসের এই ঐতিহাসিক সত্য উদ্ঘাটনে সময় কোনোদিন বাধা হয় না। দুটো জিনিস আপনার ইতিহাস উদ্ঘাটনে লাগে, একটি হলো দলিল দস্তাবেজ, আরেকটি হলো মানুষের ওরাল হিস্ট্রি। দলিল দস্তাবেজ আপনি নষ্ট করতে পারেন, সামরিক শাসকরা অনেক নষ্ট করে দিয়েছে, মানুষগুলো এখনো বেঁচে আছে। আপনি এগুলো, যে কারণে বারবার বলছি, এগুলো বের করেন, স্থায়ী একটা সমাধানে আসেন। যতদিন আপনি বের না করবেন, ওই বিচারপতি জয়নুল আবেদিন মার্কা বিচারপতিদের দিয়ে যদি কিছু করার চেষ্টা করেন, তাহলে আপনার রাজনীতিবিদরা এই বিরোধে লেগে থাকবেন, একজন আরেকজনের বিরুদ্ধে বলতে থাকবেন। এই 50 বছর পার হয়ে গেছে বাংলাদেশের, এটা 100 বছর ওই বিরোধ শেষ হবে না। তার মানে এই দেশের মানুষ এই বিরোধের মধ্যেই থাকবে। আমরা যেটা চাই যে এটার একটা সমাধান, কোথায় সমাধান, যার যার কে কতটুকু দোষী, এখানে কামাল ভাই কতটুকু দোষী, আজিজ ভাই কতটুকু দোষী, প্রিন্স ভাই কতটুকু দোষী, আপনি আমি কতটুকু দোষী, এটা নির্মোহভাবে বের করে দায় দিয়ে দেন। এই দায় যার যার নিতে হবে, দেখবেন এরপরে আপনার যদি ইতিহাসটা ঠিক হয়, এই বিরোধ কমে যাবে। আদারওয়াইজ আমাদেরকে এই বিরোধের মধ্য দিয়েই যেতে হবে। জি, আপনাকে ধন্যবাদ সৈয়দ ইমরান সালি প্রিন্স। সাংবাদিক জাহিদুল হাসান পিন্টু মোটামুটি একটা নির্মোহ অবস্থান থেকে তার একটা বিশ্লেষণ করেছে। আমি দুইটা পয়েন্টে আপনার কাছে আসি, আপনার মতো বলবেন। সেটা একটা হলো যে 1975 সালের কথা যেটা জাহিদুল হাসান বলছিলেন, 75 15 আগস্ট তো বিএনপির জন্মই হয় না, ফলে 75 15 আগস্টের দায় বিএনপিকে দেওয়ার সুযোগ নেই। কিন্তু পরবর্তী ঘটনা প্রবাহ পিন্টু যেটা বললেন যে তারপরে দীর্ঘদিন ধরে এই 75 15 আগস্টের খুনিদের পৃষ্ঠপোষকতা দেয়া, চাকরি দেয়া, বিদেশে পাঠানো এবং ইন্ডিমিউনিটি অধ্যাদেশ বহাল রাখা, সেই কারণে কিন্তু দায়টা বিএনপির ঘাড়ে চলে যায়। নাইলে কিন্তু এই ধারাবাহিকতাটা না হলে কিন্তু আপনার একদম স্পষ্ট যে 15 আগস্ট জন্ম হয়েছে না এই জায়গাতে। এবং 21 আগস্টের দায়, মানে পিন্টু যেটা বললো যে বাংলাদেশের রাজনীতির যে স্পষ্ট বিভেদ রেখা, সেটা কমিয়ে আনতে হলে যার যার জায়গা থেকে দায়গুলো স্বীকার করে বা অবস্থানটা পরিষ্কার করতে হবে। সেইটা পিন্টু বলছিল যে তাহলে হয়তো এক সময় এই রাজনীতির দূরত্বটা কমে আসবে, নাইলে দূরত্বটা অলঙ্ঘনীয় থেকে যাবে। আজকের এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে যারা আলোচক হিসেবে আছেন তাদেরকে শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা। জাহিদুল হাসান পিন্টু সাহেব অনেক কথাই বললেন, সেটা কোনোটার সাথে একমত পোষণ, কোনোটার সাথে দ্বিমত পোষণ হতেই পারে, সেটা তো আমি সেই প্রসঙ্গে আমি যেতে চাই না। হ্যাঁ, ইতিহাসের যে দায় সেটা তো অবশ্যই আমাদের এটা মোচন করতে হবে। এখন শুধু 15ই আগস্ট 21শে আগস্ট আমাদের জাতির ইতিহাসে একটা দুঃখজনক ঘটনা, কলঙ্কজনক ঘটনা, আমি অস্বীকার করব না, আমি বা আমরা অস্বীকার করব না। কিন্তু একই সাথে আরও তো ঘটনা আছে। আপনার স্বাধীনতা পরবর্তীকালে সিরাজ শিকদারের হত্যাকাণ্ড, তারপরে আপনার মুক্তিযোদ্ধাদের হত্যাকাণ্ড, বিরোধী দলকে নির্মূল করার জন্য আপনার রাতের অন্ধকারে আপনার রাজনৈতিক নেতৃত্বকে হত্যাকাণ্ড, গ্রামে গঞ্জে হত্যাকাণ্ড, লুটপাট, এগুলো তো রয়েছে। আমি শুধু বলছি না যে স্বাধীনতা পরবর্তীকালে এগুলো ঘটেছে, পরেও ঘটেছে, অস্বীকার করা যাবে না। কিন্তু তখন ঘটনাগুলোও তো কিন্তু রাজনৈতিক মেরুকরণের একটা সুযোগ করে দিয়েছে। তো সেগুলোও তো আপনার ইতিহাসের দায় কেউ এটাকে এড়াতে পারবে না। 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে পিন্টু ভাই বললেন যখন তো বিএনপির জন্ম হয়নি, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব তো বিএনপিকেই দায়ী করে, বলে যে বিএনপি এই দায় এড়াতে পারবে না। তো বিএনপি সৃষ্টি হয় নাই যখন বিএনপি, তখন বিএনপি কেন এটাকে এই দায় নিবে বা এটার সাথে বিএনপিকে কেন সম্পৃক্ত করা হচ্ছে বা হবে? তা আপনি আজকে 2021 সালে বসে 1975 সাল, 76 সাল, 77 সালের প্রেক্ষাপট যদি আপনি বিবেচনা করেন তাহলে কিন্তু এটা ভুল হবে। তখন অনেক কিছুই, কিন্তু এখন অনেক কিছুই বলা যাচ্ছে, বলা যাবে, আমিও বলতে পারি, আপনিও বলতে পারেন, তখন কিন্তু এটা বলার সুযোগ ছিল না।
আপনার বলা হয়েছে যে এই যে যারা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিদেশে পাঠানোর জন্য জিয়া রহমান সাহেবকে দায়ী করা হয়। তো জিয়া রহমান সাহেব উনি কি নিজে পাঠিয়েছেন? এর মধ্যস্থতা করেছে কে? বঙ্গভবনে তখন কি ঘটছিল? জেনারেল ওসমানীর কি ভূমিকা ছিল? তিনি মধ্যস্থতা কেন করলেন? কেন তখন তাদেরকে আপনার বঙ্গভবন থেকে সরাসরি মধ্যস্থতা করে আপনার এয়ারপোর্ট দিয়ে আপনার পাঠিয়ে দেওয়া হলো? সেগুলো তো একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার ছিল। শুধু জিয়া রহমান সাহেবকে আপনি দোষারোপ করলে চলবে? তো সেখানে সেই জন্য আমি বলছি 1975, 76, 77 সালের ঘটনা আপনার 2021 সালে বসে নির্মোহভাবে আপনি বিশ্লেষণ যদি আপনি করতে যান সেটা সম্ভব হবে, আপনি করতে পারেন, কিন্তু তখনকার প্রেক্ষাপট কিন্তু এত সহজ ছিল না। তখন এই কথাগুলো বলা, এই কাজগুলো করা তখন ছিল না। তখন দেশ যে মানে 75-এর ঘটনার পরে 15ই আগস্টের বিয়োগান্তক ঘটনার পরে দেশের পরিস্থিতি তো ওলটপালট হয়েছিল। সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্যই তো প্রথম কাজ সবার ছিল, আগে নিয়ন্ত্রণে আনি, আগে দেশকে সঠিক পথে নিয়ে আসি, এই পর্যায়ে নিয়ে আসি। একটু যদি থামাই, কিন্তু আমি 75-এর 76 সালের ঘটনা, কিন্তু তারপরে যখন নাকি পুরো ক্ষমতা জিয়া রহমানের হাতে সংহত হলো, যে ওনার হাতে পুরো নিয়ন্ত্রণ, তখন কিন্তু চাইলে উনি ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ বাতিল বা খুনিদের করতেন। সেখানে 1981, 82, 84 সালে কি ঘটতো, জিয়া রহমান কি করতেন সেটাকে আপনি জানেন না, আমি জানি না। সেটাই করা উচিত ছিল। সেই ঘটনার প্রচ্ছন্ন যে ব্যাপারগুলো কিন্তু তখনও কিন্তু এটাকে একটা বিস্তার লাভ করেছিল সেনাবাহিনীর ভিতরে, সেনাবাহিনীর বাইরে। এই যে আজকে প্রধানমন্ত্রী তো প্রকারান্তরে সেনাবাহিনীকেই দায়ী করলেন, যে সেনাবাহিনীর যারা এই ঘটনার কেন সেনাবাহিনী এটা রুখে দাঁড়ালো না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। পিন্টু ভাই তো বলেই ফেললেন যে সেনাবাহিনীকে ক্ষমা চাইতে হবে। তো আজকে এই যে বাস্তবতা, তখন কিন্তু এই কথাগুলো বলতে পারতেন ওনারা? বলতে পারতেন না। আজকে বলতে পারতেছেন হয়তো, কিন্তু তখন যে সেনাবাহিনীর ভিতরকার যে ঘটনাগুলো, ওলট পালট একটা বিশৃঙ্খল পরিস্থিতি, পাল্টা এই গ্রুপ সেই গ্রুপ, তো তখন কিন্তু এত ইজি ছিল না। আজকে এসে শেখ সেলিম সাহেব বলছেন যে 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জাসদ, কর্নেল তাহের জড়িত। আবার হাসানুল হক ইনু সাহেব কালকে সাক্ষাৎকার দিয়ে বললেন এটার সাথে আওয়ামী লীগ জড়িত, এবং প্রধানমন্ত্রীকে সতর্ক করে বললেন আপনার চারপাশে কিন্তু খন্দকার মোস্তাকরা আনাগোনা করছে। তো এই যে আপনার এখনো তো এই ঘটনাগুলো কিন্তু ওইভাবে বিশ্লেষণ হচ্ছে। তো এই যে আমরা সহজ সরল ভাষায় অনেক কিছু বলে ফেলি, এটা কিন্তু সঠিক নয়। জিয়াউর রহমান আপনার যদি জড়িতই থাকবেন, তাহলে জিয়াউর রহমানের বিরুদ্ধে কেন সেই কর্নেল ফারুক রশিদরা আপনার কু করার জন্য ষড়যন্ত্র করেছিল? কেন তারা সেই কুগুলো করতে চেয়েছিল? কাদের দ্বারা করতে চেয়েছিল? সেনাবাহিনীর একটা অংশ ছিল সেখানে। কিন্তু জিয়াউর রহমান সাহেব যখন অনেকগুলো কু ফেস করতে হয়েছে, কিন্তু কর্নেল অনেকগুলো কু উনি খুব কঠোর হাতে দমন করেছেন, কিন্তু ফারুক রশিদের ব্যাপারে কিন্তু উনি অত কঠোর ছিলেন না। সেটা ছিল না। ফারুক রশিদদেরকে আমি তো বললাম একটা করে তো হয়তো আগাতে হবে। আপনার সেইটা পরিস্থিতি তো সৃষ্টি করা হচ্ছে। আপনি দেখেন কর্নেল ফারুক রশিদের কথা বলেন, আপনার এই কর্নেল ফারুককে আপনার এরশাদ সাহেব যখন আপনার ধানের শীষ মার্কা নিয়ে, বিএনপির যে ধানের শীষ মার্কা ছিল, কেড়ে নিয়ে তাকে রাষ্ট্রপতি প্রার্থী করলেন, সেই কর্নেল ফারুক সাহেব টেলিভিশনে ভাষণ দিয়ে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের মরণোত্তর বিচার চাইলেন। সেই জেনারেল এরশাদ সাহেবকে তো প্রধানমন্ত্রী তার উপদেষ্টা বানিয়েছেন। সেই জেনারেল এরশাদ সাহেবকে তো বিরোধী দলের নেতা আসলে বসিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানে তার পাশে বসিয়েছেন। এটা অস্বীকার করা যাবে? অস্বীকার তো করা যাবে না। আজকে ধরেন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের বাকশালের সরকারের যারা মন্ত্রিসভা ছিল, তার অধিকাংশ মন্ত্রী তো খন্দকার মোস্তাকের মন্ত্রী হলো। তারাই তো পরবর্তীতে আমরা আওয়ামী লীগের এমপি মন্ত্রী হতে দেখেছি, উপদেষ্টা হতে দেখেছি। সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে তার দলের যারা জি এখন মনে করেন যে এই ঘটনাগুলোকে যদি ইতিহাসের এই দায় যদি আমাদেরকে মোচন করতে হয়, আমাদেরকে নির্মোহভাবে এটা সব বিশ্লেষণ করতে হবে। কেন এই ঘটনা ঘটলো, কেন ওই 75 15ই আগস্টের ঘটনা ঘটলো, সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। স্বাধীনতা পরবর্তীকালে যে ঘটনাগুলো ছিল, এই ঘটনাগুলো তখন দায়ী না? তখন এসবের জন্য দায়ী না? অবশ্যই দায়ী। যারা এই ঘটনার সাথে জড়িত ছিল বলা হচ্ছে, তারা তো অনেকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ এবার এসে তাদের খেতাব নিয়ে নিয়েছে বা মানে বাতিল করে দিয়েছে, তো তারাও তো মুক্তিযোদ্ধা ছিল। তা এখন এই যে সব ঘটনাগুলো বিশ্লেষণ করতে হবে। এখন রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যদি আমি একটা কথা বলে দেই, তাহলে সেটা রাজনৈতিক আলোচনা চলতে থাকবে, দ্বন্দ্ব ফ্যাসাদ চলতে থাকবে, আসল কিন্তু রহস্য কিন্তু বের হবে না।
এটি আমার সেটা নিয়ে কিন্তু এবারের 15ই আগস্টে অনেকবার বলা হয়েছে যে কমিশন করে এই 15ই আগস্টের ঘটনার পিছনের ঘটনাও যেন বের করা হয়। আমি জনাব SM কামাল হোসেনের কাছে যাচ্ছি। কামাল ভাই, এই 15ই আগস্ট নিয়ে জাহিদুল হাসান পিন্টু যেটা বলেন এবং এমরান সালে পিন, যে আসলে আমাদের ইতিহাসের দায় মোচন করতে হবে, যার যতটুকু দায়। জাহিদুল হাসান পিন্টু তার বক্তব্যে সেনাবাহিনীর দায়, আওয়ামী লীগের দায়, বা 75-এর পরবর্তী সরকারগুলো, জিয়া, এরশাদ, খালেদা জিয়া, তাদের সবার দায়, খুনিদের পৃষ্ঠপোষকতা দেয়, ইন্ডিমিনিটি তাদের বহাল রাখা, বিচারের পথ রুদ্ধ করা, সবার দায় কিছু না কিছু, সেটা বলছেন। এমনকি সাংবাদিক বা লেখক বুদ্ধিজীবী যারা ছিলেন তাদেরও কিন্তু দায় এড়ানোর আসলে সুযোগ নেই। ইতিহাসের দায়টা কিন্তু আসলে আমাদের সবাইকেই কোনো না কোনোভাবে শোধ করতে হবে। জনাব SM কামাল হোসেন, একটু আপনার কাছ থেকে শুনি। ধন্যবাদ, তিনজন বিজ্ঞ আলোচককে ধন্যবাদ। দেখেন, আমরা বলি না যে শুধু জিয়া রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের সাথে পৃষ্ঠপোষকতা করেছেন, আমরা বলি খন্দকার মোস্তাক সহ আওয়ামী লীগের কিছু নেতারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত। এবং খন্দকার মোস্তাক পাকিস্তানের এজেন্ট ছিল, জিয়া রহমানও পাকিস্তানের এজেন্ট ছিল। এদের পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের কারণে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্রীড়ানক হিসাবে খন্দকার মোস্তাক এবং জিয়া সামরিক বাহিনীর কতিপয় উচ্চপদস্থ অফিসারকে পৃষ্ঠপোষকতা করেন, সহযোগিতা করেন, যারা 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের 18 জন সদস্যকে হত্যা করে। বিনীন সাহেব বললেন যে সিরাজ শিকদারের কথা নিয়ে এসছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন এই দেশ স্বাধীন হলো এবং যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, যে বাংলাদেশের কিছু নাই, সেই বাংলাদেশকে গড়ার যখন বঙ্গবন্ধু দায়িত্ব নিলেন, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যখন বঙ্গবন্ধু দায়িত্ব নিলেন, তখন মুসলিম লীগার, পরাজিত মুসলিম লীগাররা আর যুদ্ধ অপরাধীরা আর অতি বিপ্লবীরা আর তখন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান দিয়ে সারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলেন। ঈদের জামাতে আওয়ামী লীগের এমপিকে গুলি করে হত্যা করলেন, পাটের গুদামে আগুন দিলেন, রেল লাইন উপড়ে ফেললেন, থানা লুট করলেন। উনি সিরাজ শিকদারের নাম করলেন। সিরাজ শিকদার সশস্ত্র বিপ্লব মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গঠিত একটি সরকার, সেই সরকারের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক পথ অনিয়মতান্ত্রিক পথে উনি যুদ্ধ ঘোষণা করলেন। এনে আমি পিন্টু সাহেবের দেখবেন, আজিজ সাহেব আছে, ওনার জন্য আমি গুলি করতে যাব, উনি কি ওনার কাছে পিস্তল থাকলে উনি কি আমার সুমো খাবেন? সেই শক্তি নিয়ে জিয়া রহমান 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই শক্তিকে নিয়ে বিএনপি করেছেন। আমি বলি না যে বিএনপি বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, কিন্তু জিয়া রহমান বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, তার প্রমাণ জিয়ার ঘনিষ্ঠ লোক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে যিনি মৃত্যুবরণ করেছেন মিস্টার মওদুদ আহমেদ, তিনি বলেছেন যে বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে জিয়া নিবিড় সংযোগ চালিয়ে যেতেন বলে ধারণা করা হচ্ছে। তার বই 33 পৃষ্ঠায় তিনি বলেছেন, ইট সিমস দ্যাট জিয়া অলসো মেইনটেইন ক্লোজ লিঙ্ক উইথ অফিসার দ্যাট কিল্ড মুজিব। এটা আমার কথা না। আর জিয়া রহমান যদি হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকতো, আমি কর্নেল রশিদ ফারুকের কথা বাদ দিলাম, 79-এর পার্লামেন্ট, জিয়া যদি বলতেন, ওই পার্লামেন্টের সব সদস্যদের যদি জিয়া রহমান বলতেন যে সূর্য কোন দিক থেকে উঠছেন, বলে স্যার আপনি বলেন, বলতো যে পশ্চিম দিক থেকে উঠছে, বলে স্যার এটাই ঠিক, সেই পার্লামেন্টে বঙ্গবন্ধুর হত্যার বিচারে হবে না। খন্দকার মোস্তাক কিন্তু অধ্যাদেশ করেছিল, আমি অস্বীকার করি না, আওয়ামী লীগ নেতা মোস্তাক অধ্যাদেশ করেছে। আর জিয়া রহমান সেই পার্লামেন্টে বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে না, শিশু হত্যার বিচার হবে না, নারী হত্যার বিচার হবে না, এই জঙ্গলি আইন, কালো আইন পাশ করেছিল। সেদিন মিজানুর রহমান চৌধুরী, সুধাংশু শেখর হালদার, সুজেন সেনকে দাঁড়িয়ে কথা বলতে চেয়েছিল, কথা বলতে দেয়নি। এবং খুনিদের বিদেশে প্রথম প্রতিষ্ঠা করেন, চাকরি দিয়ে পুনর্বাসন করেন জিয়া রহমান, এবং বিএনপি ও এই খুনিদের প্রশ্রয় দেয়। আমি যদি বলি, বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে, শাহাদত বার্ষিকীতে, তার জন্ম তারিখে ঠিক নাই, 6টা জন্ম তারিখ, এবার হাসপাতালে ভর্তি হয়েছে, সেখানে আর একটা তারিখ বেরিয়েছে। সেই দিনে
জন্ম তারিখ পালন করে জাতি যখন শোকে মুহ্যমান, সেই তারিখে জন্ম তারিখ পালন করে আমি যদি বলি বেগম জিয়াও খুনিদের উৎসাহিত করছেন, বলছেন আমি আপনাদের সাথে আছি। এবং 15ই ফেব্রুয়ারি নির্বাচনে বঙ্গবন্ধুর খুনিকে বিরোধী দলের নেতার চেয়ারে বসিয়েছিলেন বেগম খালেদা জিয়া। আমি যদি বলি বিএনপির সমস্ত কর্মকাণ্ড বঙ্গবন্ধু খুনিদের আশ্রয় প্রশ্রয়, আর্থিক মানসিকভাবে সব দিক দিয়ে সহযোগিতা করেছেন। এবং আপনি 21শে আগস্টের কথা বললেন, 21শে আগস্ট বঙ্গবন্ধুর খুনি মেজর নূর এবং যুদ্ধ অপরাধী মুজাহিদকে নিয়ে ঢাকা ভবনে বৈঠক করে নীল নকশা প্রণয়ন করে তাজউদ্দিন পিন্টুর ভাই তার মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ইউসুফ ভাটকে ডেকে এনে পরিকল্পনা অনুযায়ী নীল নকশা অনুযায়ী 21শে আগস্ট গ্রেনেড হামলা করছে। আমি বললাম বিএনপি জড়িত না 21শে আগস্টে, তারেক জিয়া জড়িত না। বেগম খালেদা জিয়া পার্লামেন্টে এই কথাটা বলতে পারতেন যে 21শে আগস্টের দুঃখজনক ঘটনা ঘটেছে, যে মর্মান্তিক যে নারকীয় ঘটনা ঘটেছে, আমরা এটার নিন্দা জানাই। সেখানে বিরোধী দলের নেত্রী আহত, তাকে হত্যা করার জন্য গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, 22 জন লোক মারা গিয়েছেন, আরো অনেক সংসদ সদস্য আহত। উনি সংসদ নেত্রী হিসেবে সংসদে এই কথা বলতে পারতেন। উনি 11ই জানুয়ারি 2005 সংসদে দাঁড়িয়ে বললেন এই 21শে আগস্টের গ্রেনেড হামলা আওয়ামী লীগের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে হয়েছে, মূল আসামি জজ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এবং সংসদে দাঁড়িয়ে বললেন উনাকে আবার মারবে কে, ভ্যানিটি ব্যাগ করে উনি গ্রেনেড নিয়ে গেছেন। এই যে বিদ্রুপ করা এবং এই ঘটনার ভিতর দিয়ে কে যারা হামলাকারী তাদেরকে উনি উৎসাহিত করেন নাই, তাদেরকে জজ মিয়াকে সাজিয়ে তাদেরকে উনি সেভ করেন নাই। এবং যেদিন হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেদিন রাত্রে এই তাজউদ্দিন সহ 4 জনকে বেগম খালেদা জিয়ার ভাইগিনে ডিউক তাকে ভিআইপি দিয়ে বিদেশে পাঠিয়ে দেন, সিঙ্গাপুরে পাঠিয়ে দেন। এবং আপনি দেখেন যে আলামত, সেই আলামত নষ্ট করে ফেলানো হলো। একটা ঘটনা ঘটলে আলামত রক্ষা করা রেখে দেওয়া হয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এবং যে গ্রেনেড পাওয়া গেল, একজন মেজর শামস ইঞ্জিনিয়ারিং করে সে ওই আলামত নষ্ট করতে চায়নি, বলছে এটা আমরা একটু পরীক্ষা করে দেখি। তাকে ধমক দিয়ে সেই আলামত নষ্ট করা হলো এবং আপনার এই মেজরের চাকরি চলে গেল। এই ঘটনার ভিতর দিয়ে কি প্রমাণিত হয় না যে 21শে আগস্টের গ্রেনেড হামলার সাথে সরাসরি বিএনপি জড়িত? খালেদা জিয়া, আমার ভাই পিন্টু সাহেব যেটা বললেন যে খালেদা জিয়া জানতো না, কিন্তু পরে তো জেনেছে। উনি তো সংসদে বিরোধী দলের নেত্রীকে কথা বলতে দিতে পারলেন, মাইক বন্ধ করে দিলেন যাতে বিরোধী দলের নেত্রী কথা বলতে পারে না। আমি মনে করি যে বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নেওয়ার জন্য এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল 75 সালের 15ই আগস্ট, যার প্রমাণ আপনি একজন সুপ্রিম কোর্টের একজন আপিল বিভাগের একজন বিচারক লিখেছেন, ফৌজদারি আইনে মোটিভের বলে একটি তথ্য আছে। 75-এ বঙ্গবন্ধুর হত্যার পর বন্দুকের জোরে ক্ষমতা দখল করে জিয়া মুক্তিযুদ্ধের সমস্ত অর্জন, সমস্ত চেতনাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। প্রথম তিনি মুক্তিযুদ্ধের সর্বজনের মনে গাথা জয় বাংলা স্লোগান দ্বীপান্তরে পাঠিয়ে দেন। বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং পাকিস্তানের সেনাদের আত্মসমর্পণের স্থান সরেহদ্দনকে শিশু পার্কে রূপান্তরিত করেন। শাহ আজিজকে মন্ত্রী করেন, খুনি রাজাকার আলীমকে কামাল ভাই, মন্ত্রী আমাদেরকে করেন। 10টা সংবাদ শিরোনামে যেতে হবে, আপনি যদি এই পর্যায়ে শেষ করেন আমরা সংবাদ শিরোনামটা পরে আসবো। মুসলমানদের সৈন্যদের আত্মসমর্পণের স্মৃতি জড়িয়ে রাখা উচিত নয় বলে তিনি সরহদ্দুদ্দিন অবয়ব তৈরি করেন। অর্থাৎ বাংলাদেশটাকে পাকিস্তান বানানোর জন্য জিয়া রহমানকে দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। জিয়া রহমান যে পাকিস্তানের এজেন্ট আমি পরবর্তীতে আপনাদের সামনে তথ্য সহ তুলে দেবো। এবং সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধের পক্ষে যত অফিসার ছিল তাদেরকেই ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকেই ফাঁসির নামে হত্যা করা হয়েছে। জি, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। কথা বলছিলাম রাজনীতির হালচাল নিয়ে। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম রাজনীতি নিয়ে। আজিজ ভাই, এম এ আজিজ, আপনার কাছে একটা ছোট প্রশ্ন, যেমন আলোচনা যেটা আসলো যে 1975 সালের 15ই আগস্ট নিয়ে কথা হচ্ছিল। 15ই আগস্ট কিন্তু বিএনপির জন্ম হয়নি এবং জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন নভেম্বরের 7 তারিখে। চাইলে কিন্তু উনি ক্ষমতায় এসে খুনিদের বিচার করে বা ইন্ডিমিনিটি অধ্যাদেশ বহাল না রেখে বিচার
করলে কিন্তু আজকে এই যেই দায় বিএনপিকে নিতে হচ্ছে সেটা নিতে হতো না। তারপরে ঠিক আছে, জিয়াউর রহমানের কথা প্রিন্স ভাই বলছিলেন যে তখনকার পরিস্থিতির কথা। 91 সালে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন তখনও চাইলে কিন্তু উনি ইন্ডিপেন্ডেন্ট আদালত বাতিল করে সেই বিচার করলে 15 আগস্টের দায় বিএনপিকে নিতে হতো না। এমনকি 96 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে যখন বিচার শুরু করলেন সেটাও কিন্তু 2001 সালে ক্ষমতা আসার পরে 5 বছর বিচারটা ফ্রিজ করা ছিল। তার মানে বিএনপি কেন আকবারিয়ে 15 আগস্টের দায়টা নিচ্ছে? চাইলে তো অনেকগুলো সুযোগ ছিল তাদের এই দায় এড়ানোর। কেন দায় এড়ানোর সেই সুযোগগুলো বিএনপি কখনোই নিল না? একজন সাংবাদিক হিসাবে আপনার একটা মূল্যায়নটা কি? ধন্যবাদ। আমি তার আগে একটু জাস্ট বলি, হয় এখানে আমরা 4 জন ব্যক্তি 5 জন ব্যক্তি আছি। আমি সেই সময়টায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের 3rd ইয়ারের ছাত্র। আমি যেটা অনুভব করেছি আমি সেই ব্যাপারে দু একটা কথা বলি। দেখেন, আমিও তখন ছাত্রলীগ করতাম যখন দুটি ঘটনা পরপর ঘটে যায়। আপনার 1975 সালের 25 জানুয়ারি যখন বাকশাল হয় তখন কিন্তু সারা দেশ কিন্তু কর্তব্য বিমূঢ়, অর্থাৎ মোটামুটি দেশ ওয়ান সাইডেড। অর্থাৎ তখনই কিন্তু দেশের, আমি যেটা বলবো, জনগণের বাক কিন্তু স্তব্ধ। শুধুমাত্র বাকশালের সরকারি বেসরকারি সর্বস্তরের মানুষকে বাকশালে আমাদের সাংবাদিকদের বাকশালে জয়েন করার প্রতিযোগিতা, অর্থাৎ পুরো দেশটা একদিকে। ঠিক 15ই আগস্টে যখন সবথেকে ভয়ঙ্কর ঘটনা ঘটে যে বঙ্গবন্ধু সব পরিবারে হত্যা করা হয়, তখন কিন্তু সারা দেশটা একদমই বোমা হয়ে যায়। কি করবে, কি করোনা করবে? হয়তো এটা কি প্রধানমন্ত্রী বলেছেন, হয়তো উচ্চ পর্যায়ের নেতা, তখন তো আপনি বলছেন বিএনপি ছিল না, হ্যাঁ আরবি, তিনি নামও তো উল্লেখ করেন, হ্যাঁ কেউ কেউ ইনভলভ থাকতেও পারে, কিন্তু পুরো জাতিটা যে কথাটা বলছেন, অমকে প্রতিবাদ করে নাই, আওয়ামী লীগ প্রতিবাদ করে নাই, সবাইকেই কিন্তু দায়ী করে। তখনকার যে পরিস্থিতির ঠিক, আমি কিন্তু বলছি ঘটনাটা কিন্তু ঘটনা, ওটা যদিও একটা রাজনৈতিক ট্রান্সফরমেশন যদিও বলি, কিন্তু ওটাও কিন্তু পরিস্থিতিটাকে, দেশের পরিস্থিতিটাকে একটা বিরাট পরিবর্তন ঘটায়। আর 15ই আগস্টে তো পুরাটাই চেঞ্জ করে। সুতরাং তখন আসলে ওটার প্রতিবাদ করা যায় কি যায় না, হয়তো রাজনীতিবিদরা প্রতিবাদ করতে পারতো, কিন্তু করে নাই। সবাই কিন্তু আসলে দিশহারা হয়ে গেছে, আমার কাছে যেটা অনুভূত হয়েছিল, এবং আমি নিজেও হয়েছি যে এই সময়ে রাস্তায় যাওয়া বা এইরকম এক শিশু না আপনার রাসেল পর্যন্ত হত্যা করে, সুতরাং কে কখন বেরোবে, কে কখন হত্যা হয়ে যাবে, এই ভয়ঙ্কর সিচুয়েশনটা কিন্তু ছিল। এটা কিন্তু আপনার কোনো ওই চোখে না দেখলে এই অনুভবটা করা যাবে। এরপরে যে পরিবর্তনটা হলো, এখন ধরেন বিএনপি, আওয়ামী লীগ দোষ করে যে এখানে বিএনপি তাই এই ঘটনাটা 15 আগস্টের জন্য, বিশেষ করে জিয়াউর রহমান, আজকে তো প্রধানমন্ত্রী বললেন তিনি মোস্তাক, খুনি মোস্তাক, জিয়াউর রহমানের উপরে ভর করেই সব করে, ওনার বক্তব্য এটাই। তো আবার বিএনপির তরফ থেকেও তো বলা হয় যে আওয়ামী লীগের ভিতর থেকে এটা করা হয়েছে, এবং মন্ত্রী মোস্তাকের মন্ত্রী পরিষদে সবগুলো লোকই আওয়ামী লীগের। আবার দেখেন এরশাদ যখন আসলো, তখন এরশাদ কিন্তু ফ্রিডম পার্টি কর্নেল রশিদ ফারুককে দিয়ে তৈরি করলো এরশাদ, এবং এমনকি ফারুককে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য কিন্তু ফ্রিডম পার্টি করা হয়, এরশাদ করে। তারপরে আবার ফের ফারুককে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি পদের নির্বাচনেও কিন্তু এরশাদ পারতেছে। সুতরাং ঘটনার যে পরিবর্তনের পরে যে রাজনৈতিক পরিস্থিতিতে আপনার মনে হয় যে যারা রাজনীতি করছে, তখন আমার কাছে মনে হয়েছে গা ভাসিয়ে, হয়তো তারা ধারণা করেছে এই যুগে আপনার ওই 15ই আগস্টের পরে ওই রাজনৈতিক এরার আপনার শেষ, হয়তো নতুন রাজনীতি শুরু হলো, সেইভাবেই হয়তো চিন্তা করেছে। যে আলোচনাটি এখানে এসছে, যেমন আপনার বঙ্গবন্ধুর খুনিদেরকে বিদেশে চাকরি দেওয়া এবং পুনর্বাসন করেছে জিয়াউর রহমান, এর একটা অংশ ঠিক, পুনর্বাসন না হলেও জিয়াউর রহমান যখন গৃহবন্দী, তখন আপনার কি আপনার এটা আপনার
আরে ওই তো এটা ছিলেন মেজর জেনারেল কি খালেদ আপনার মোশাররফ। খালেদ মোশাররফ। খালেদ, হ্যাঁ খালেদ মোশাররফ, তিনি রক্তপাত, তার বক্তব্য অনুযায়ী রক্তপাত এড়ানোর জন্য, কারণ বঙ্গভবনে কর্নেল রশিদ ফারুক সবসময় কলকাঠি লড়ায়, এই কারণে তার সাথে আপনার একটা সমঝোতা করে তাদেরকে বিদেশে পাঠায় দেয়। পরবর্তীতে জিয়র রহমান তাদেরকে হয়তো চাকরি দেওয়ার সুযোগ সুবিধা এগুলো তিনি দিয়েছেন, একটি পার্ট ঠিক, আর একটি পার্ট কিন্তু জিয়র রহমান করেন নাই, কারণ জিয়র রহমান তখন গৃহমন্ত্রী। তো এই জন্য আমি বলছি যে এখন আমি প্রথম দিকে আপনার যখন বঙ্গবন্ধু নিহত হন, তারপরে তখন থেকে আমি তথ্য শুরু করছি, তখনই আমি বলেছি যে এটার জাতীয় কমিশন হওয়া উচিত, কারণ এটা রাজনীতিতে একটা, বাংলাদেশের ইতিহাসে রাজনীতিতে একটা ক্ষত, এই ক্ষত যতদিন থাকবে ততক্ষণ পর্যন্ত রাজনীতিতে অন্তত কম কিছুতেও কিন্তু আসবে, এবং সেটাই এখন কিন্তু হচ্ছে। যে আপনার যেটা বলা হচ্ছে যে অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু 21-এ গ্রেনেড হামলা এবং 15ই আগস্টের ঘটনা, এটা কিন্তু রাজনীতিতে ক্ষত, এটার আমরা মীমাংসা করতে পারি নাই, কিন্তু রাজনৈতিক পরিস্থিতিতে এমন ছিল, কেউ এটার দায়িত্ব এখন হয়তো দোষ করছে, এখন জাতীয় কমিশন করার পরিস্থিতি এখন নাই, বা বিচার বিভাগ তদন্ত কমিটি করারও পরিস্থিতি নাই, কারণ আপনি সমাজ রাজনৈতিক ভাবে এমন ভাবে বিভক্ত, সামাজিক ভাবে এমন ভাবে বিভক্ত, আপনি নিরপেক্ষ লোকও খুঁজে পাবেন না, আর যদি খুঁজেও পান তাকেও কিন্তু দেখবেন তার বাবাই ছিল, চাচাই ছিল, দাদাই ছিল করে তাতে আবার বিচার বিভাগও তদন্ত কমিশন করবেন। বিচার বিভাগে যারা রিটায়ার করতেছে তারা যে ভাষায় এসে তথ্যতে কথা বলে, তারা যে রায়গুলো দিয়েছে সেই রায় বিবেচনা করা উচিত, রায়গুলো আদলে সঠিক দিয়েছে। এই যাত্রা শেষ। আমি এই জন্যই বলবো যে এখানে রাজনীতিটা অনেকটাই আমার কাছে মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ক্ষমাশীল হতেই হবে, এছাড়া রাজনৈতিক দেশে ঐক্য আনা যাবে। তাই এখন যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, হ্যাঁ তিনি এই দেশের সবচাইতে দুঃখ ভারাক্রান্ত বেদনা আক্রান্ত একটা মানুষ। তিনি কিন্তু সবসময় যখন বঙ্গবন্ধু বা তার ভাই মা আত্মীয় স্বজন আপনার যেভাবে হত্যা করা হয়েছে, যখন এইগুলো মনে আসে, যে কোনো ব্যক্তি, আপনারা তো হলে আমারও হলে এভাবেই হতো, তারপরেও আমি বলবো যে রাজনীতিতে বহু ছাড় দেওয়া হয় জাতির স্বার্থে। আমার মনে হয় একটু জায়গায়, যেমন আমি উদাহরণ দিতে পারি যে দিল্লির লাল কেল্লায় স্বাধীনতা, আপনার ভারতের স্বাধীনতায় যারা অবদান রেখেছিল তাদের কিন্তু এখনো পর্যন্ত সপ্তাহে প্রত্যেক দিন স্মরণ করা হয়। এখানে যাদেরকে স্মরণ করা হয় তারা আপনার সব নেতাকে স্মরণ করা হয়, কিন্তু আমরা কিন্তু সেটা করতে পারিনি। স্বাধীনতায় যারা একটা দলের সমর্থক তিনিই হবেন, তখনই আমরা তাকে বলি যে তিনি মুক্তিযোদ্ধা। আর বিপক্ষে গেলেও, যেমন ধরেন আপনি যদি বলেন মেজর জলিল বলেন, সেক্টর কমান্ডার, এমনকি বঙ্গবীর কাদের সিদ্দিকী, তাদেরকেও রাজাকার বলেছি, জিয়র রহমানকেও রাজাকার বলেছি। আমার মনে হয় এই যে রাজনৈতিক ভাবে ঘায়েল করা, এই জায়গা থেকে সরে আসা উচিত। আবার ধরেন যেমন লাল কেল্লায় যাওয়ার পরে দেখেন গান্ধী, বিবেকানন্দ, নেতাজি সুভাষ বসু, অরবিন্দ মিত্র, আপনার দেখেন রবীন্দ্রনাথ, কবি ইকবালকে পর্যন্ত স্মরণ করে তারা। কারণ তারা কোনো না কোনো ভাবে আপনারা স্বাধীনতায় অবদান রেখেছিল। সুতরাং আমাদের দেশেও তো স্বাধীনতা যুদ্ধে অনেকেই অবদান রেখেছে, আমরা সবাইকে স্মরণ করতে পারি না। হ্যাঁ, সবার উপরে বঙ্গবন্ধু, কোনো বিতর্ক না, কিন্তু অন্যরা যারা ছোটখাটো কন্ট্রিবিউশন রেখেছে, হ্যাঁ তাদেরকে তো আমরা এটা করতে পারি। যেমন মুক্তিযোদ্ধা, হ্যাঁ আমি নিজে মুক্তিযুদ্ধ করি, কিন্তু যখন 2.25 লাখ মুক্তিযোদ্ধাকে ভাতা দেওয়া হয় এবং রেজিস্টার করা হয়, তখন তার মুক্তিযুদ্ধটা করেছি, তখন তো আমারই অভিমান হয় কেন মুক্তিযুদ্ধ করলাম। যে তখন একমাত্র এরশাদের সময় আর্মি দিয়ে একটা জরিপ করা হয়েছিল, তখন 85,000 মুক্তিযোদ্ধা ছিল, 85,000 পেয়েছিল, সাহস করে তিনি প্রকাশ করতে পারেন। হ্যাঁ, আমি ওই কমিটির যিনি দায়িত্ব ছিলেন তার কাছেই শুনেছি, সাহস করতে বের করতে পারেন। তার ভিতরে এখন 30% বয়সের কারণে মারাও গেছে, এখন 2 লাখ মুক্তিযোদ্ধা আরো হতে থাকবে, এবং তাদেরকে গরিবের টাকা দিয়ে ভাতা দেওয়া হচ্ছে। আমার গ্রামে 300 মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধার সময় একজন মারা গেছে যুদ্ধে, আর একজন বয়সে মারা গেছে, আর একজন আমি বেঁচে আছি, আমি রেজিস্ট্রেশন নাই, আর 2 জন ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে রেজিস্ট্রেশন নিয়ে আপনার ছেলে মেয়ে পড়াচ্ছে,
ঘুষের চাকরি দিয়ে জমি জমা সব কিনে ফেলতেছে। এই হলো মুক্তিযোদ্ধা। সুতরাং আমাদের স্বাধীনতার যুদ্ধ নিয়ে যে বিতর্কগুলো, সেই বিতর্কগুলো মীমাংসা করতে হবে। এখন কিভাবে করবেন সেখানেই প্রশ্ন। এটা খুব কঠিন কাজ। সুতরাং আমি বলবো সব রাজনৈতিক ব্যক্তি স্বার্থে উঠে উঠে, রাজনৈতিক স্বার্থের উঠে উঠে আপনার সব এই যে সমস্যাগুলি জাতিকে ঐক্যবদ্ধ দেশ আগাচ্ছে, যদি আমরা আগাতে চাই তাহলে সব কিছুগুলোকে ঐক্যবদ্ধ আনতে হবে। সেখানে হ্যাঁ জাতীয় কমিশন হতে পারবো, সেই সিচুয়েশনও কিন্তু এখন নাই। আর কি করবেন এখানে দুইজন রাজনীতিবিদ বড় বড় আছে, তারা ভাববেন। আমি আর পিন্টু সাহেবের এখানে ভাববেন না, আমরা এখানে কথা বলারও যোগ্য ব্যক্তি না। তারপর এনেছেন আমরা কথা। জি আজিজ ভাই, আপনাকে ধন্যবাদ। জাহিদুল হাসান পিন্টু, যেটা আজিজ ভাই যেখানে শেষ করলেন যে আসলে ঠিক যে আমরা এখনো এই ধরেন 45-46 বছর আগের রাজনীতির ঘটনা নিয়ে অমীমাংসিত হওয়ার কারণে কিন্তু আমরা এই বিষয়গুলো আলোচনা করি, কিন্তু যদি মীমাংসাটা হয়ে যেত তাহলে কিন্তু আমরা সামনের দিকে তাকাতে পারতাম। কিন্তু আমরা বারবার পিছনে আমাদের টেনে ধরে, কারণ পিছনে আমাদের অনেক ক্ষত, অনেক মানে বেদনা, অনেক কি বলে আমাদের অনেক গ্লানি, সেগুলো আমাদের আটকে রাখে, আমরা সামনে যেতে পারি না। আমাদেরকে তো আসলে সামনের দিকে তাকাতে হবে, সেটার উপায়টা কোথায়, রাস্তাটা কোথায়? দেখেন প্রভাস, ঘুরে ফিরে ওই একই জায়গায় আসে। আপনি যদি সামনে এগুতে চান তাহলে অতীতের সমাধান করতে হবে, কারণ বর্তমানে দাঁড়িয়ে অতীতকে বিশ্লেষণ না করলে আপনি ভবিষ্যৎ দেখতে পাবেন না, এটা কখনোই সম্ভব না। আমি আজকে যদি আমার অতীত ভুলে যাই তাহলে আমি সামনে এগোতে পারবো না। এই বিভেদ দূর করার জায়গা আমি আগেও যেটা বলেছি, আমি এখনো সেটা বলছি যে এটা রাজনীতিবিদদেরই এই উদ্যোগ নিতে হবে। আমি আপনার এই ক্ষমতা নাই, আপনি বলে যেতে পারি, কারণ বৃহত্তর জনগোষ্ঠীর সেবা করার যেমন এই একমাত্র রাজনীতিবিদরাই পারেন, দেশের নীতি নির্ধারণও রাজনীতিবিদরাই করেন। আমরা কেবল তাদেরকে মাঝে মধ্যে একটু মনে করিয়ে দিতে পারি, বলতে পারি, অথবা কিছুটা চাপ সৃষ্টি করতে পারি, কিন্তু কাজটা ওনাদেরই করতে হবে। কিন্তু অতীতটাও আপনাকে স্বীকার করে নিতে হবে। এখন আপনার এই যে দেখেন এই আফগানিস্তানে যে পরিস্থিতি, হ্যাঁ, ভারতে সর্বদলীয় বৈঠক ডেকেছে, সব দল মিলে ওখানে বৈঠক করছে ভবিষ্যৎ কর্মপন্থা কি করা যায়। আর আমরা এখানে 50 বছর আগের জিনিস নিয়ে তর্ক বিতর্ক করে যাচ্ছি। আমি বলছি না এটা অহেতুক, আমি বলছি যে এই তর্কটার মীমাংসা হওয়া দরকার। যে কারণে বারবার একটা দাবি উঠে যে জাতীয় কমিশন করার কথা যে বলা হয়, এই কমিশনটা কেন হয় না আমরা বলি। আমি দেখেছি এটা খুব ইন্টারেস্টিং, আমাদের বর্তমান যে আইনমন্ত্রী কিছুদিন আগে বলছেন করোনা গেলে এই কমিশন গঠন করবে। আপনি যদি গত বছরের 15ই আগস্ট বা তার আশেপাশের পত্রিকা পড়েন, তখনও দেখবেন উনি এই কথা বলেছেন, তার আগের বছরও এই কথা বলেছেন, বারবার তিনি এই কথা বলেন, কিন্তু কমিশনটা গঠন করেন না কেন? কমিশন গঠন করলে আমি বলছি যে শুধু যে জিয়াউর রহমানের নাম আসবে বা বিএনপির, জাতীয় পার্টির, তা না, আওয়ামী লীগেরও কারো কারো নাম আসবে। প্রধানমন্ত্রী তো সরাসরি বলেন, অস্বীকার তো করেন না। তাহলে বাধাটা কোথায়? এই কমিশনটা গঠন করে আমি মনে করি 75 থেকে 82 পর্যন্ত সামরিক বাহিনীর অভ্যন্তরে যত ঘটনা ঘটেছে, দেশের নাগরিক হিসাবে আমার আপনার সেই ইতিহাস জানার অধিকার আছে, সেটা আমাদের জানতে দেওয়া উচিত। তারপরে আপনার যে রাজনৈতিক বিরোধ শুরু হয় এটা নিয়ে আর বিরোধও থাকবে না যদি আমরা জানি, দেশবাসী জানে। কামাল ভাই এখানে যতই আরেকজনের দোষ দেয়, যদি ওই কমিশন বের করে দিতে পারে কার কি দোষ, কে কতটা দায়িত্বহীনতার কাজ করেছে, কে কতটা সুবিধা নিয়েছে, অথবা কে কিভাবে খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, সব যদি উনি বের করে দিতে পারেন, একটা নিরপেক্ষ কমিশন হতে হবে। আমি আগেই বলেছি ওই জাস্টিস জয়নুল আবেদিন মার্কা জজ সাহেব দিয়ে হবে না এটা, কারণ উনি একটি পার্টির ওই অঙ্গ সংগঠনের কর্মীর ভাষায় উনি লিখেছেন। এই জায়গাও আপনাকে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। আমার এই দেশে ওই নিরপেক্ষ লোক পাবেন কোথায়? তাই না? আছে, নাই যে তা না, আস্থা রাখতে হবে। ওই জায়গাটা আপনি করেন, তবে রাজনীতিটা আর আপনার আইনটাকে আলাদা রাখেন, বিচারটাকে আলাদা রাখতে হবে। এখন এই জায়গা আমার যে কারণে হয়, এই যে আমরা পলিটিসাইজ করে এমন জায়গায় নিয়ে যাই
একটা ঘটনা ঘটলে যখন পলিটিক্যাল স্টেটমেন্ট দেয়া দেয় তখন ওই বিচারটা প্রশ্নের মধ্যে পড়ে যায়। কিন্তু কেউ না কেউ তো খুন করেছে, কেউ না কেউ আপনার ওই খুনের পরিকল্পনা করেছে, কেউ না কেউ খুনিকে আপনার এই দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যখন আপনি ওই আসামিদের মধ্যে কোনো পলিটিক্যাল এলিমেন্ট থাকে তখন ওই মামলাটা পলিটিক্যালি কালার হয়ে যায়, বিচারটা তখন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমার আপনার এই আলোচনায়ও দেখবেন মানুষকে এমন ভাবে বিভাজিত করা হয়েছে। আজকে আপনার অনুষ্ঠানের যদি কমেন্টগুলি পড়েন দেখবেন যে এক পক্ষ আওয়ামী লীগ, এক পক্ষ বিএনপির কথা বলতেছে, আর বলবে ওই সাংবাদিক তো আওয়ামী লীগ, আরে ওই সাংবাদিক তো বিএনপি। আরে আওয়ামী লীগ বিএনপির বাইরেও যে মানুষ চিন্তা করতে পারে সেই চিন্তার জায়গাটাও আমরা নষ্ট করে ফেলেছি। কেন? পলিটিসাইজ করে ফেলেছি এমন জায়গায়। 21শে অগাস্ট এই জায়গায় ঘটেছে, এটা তো অস্বীকার করার উপায় নাই। এই বিচারটা কেন আজকে আপনার 17 বছরেও আওয়ামী লীগ কমপ্লিট করতে পারলো না? এই দায় আওয়ামী লীগকে নিতে হবে, যে কারণেই হোক। 17 বছর তো, 2004 সাল থেকে এটা 2021, আমি ধরে নিলাম 2004 থেকে 6 বিএনপি ক্ষমতায় ছিল, 2 বছর বিএনপি মামলাটাকে আপনার এই জজ মিয়া বলেন, নানান এই বাড্ডার মুকুল, ওই এলিফেন্ট রোডের শৈবাল শাহ পার্থ নানান ভাবে এটাকে কালার করার চেষ্টা করেছেন, মানলাম। কেয়ারটেকার সরকারও আমি ভুলে গেলাম যে ওরাও 2 বছর এটা করতে চায় নাই। আপনি তো 12 বছর ক্ষমতায় আছেন, পারেন নাই কেন? এই প্রশ্নটারই রিপ্লাই আমি মনে করি কোথায়? ওই যে 50 বছরে গিয়ে ঠেকবে। 50 বছর পুরনো গিয়ে কেন ঠেকবে? এই ব্রিটিশ আমলের ওই 200 বছরের যে আইন, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আমরা গত 50 বছরে চেঞ্জই করতে পারলাম না। এই দায়ও তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কেয়ারটেকার সবার নিতে হবে। যে বিচার ব্যবস্থা জাতির পিতার হত্যাকাণ্ডকে 34 বছর সময় নেয়, আমি ধরে নিলাম পলিটিক্যাল ইন্টেনশনে সেটা পারেন নাই, বিএনপি করতে চায় নাই, জাতীয় পার্টি করতে চায় নাই, আপনারা করেছেন 2 দফায় ক্ষমতায় এসে। কিন্তু এইবার তো টানা 12 বছর ক্ষমতায়, এই 12 বছরও কেন বিচারটা শেষ করতে পারেন না? তার মানে আপনি আপনাকে হত্যার চেষ্টার বিচার আপনি শেষ করতে পারেন না, আমার আপনার সাধারণ মানুষের হত্যার বিচার চেষ্টা এটা আপনি দ্রুত শেষ করবেন কিভাবে? এই জায়গাটা যদি আপনি আসতে চান, আমার আবার ওই রাজনীতিতে যেতে হবে। ওই রাজনৈতিক শক্তির চেয়ে বড় শক্তি যেহেতু নাই। একটু আগে আমি একটা লিখছিলাম, এখন একজন এমপি সাহেব আমাকে নক করেছে, লিখেছে কি জানেন? ওই যে এই প্রশ্নটাও আসে, 50 বছর পরও আমার দুর্নীতিমুক্ত সমাজ যে হয় নাই। বঙ্গবন্ধুর আদর্শের কথা যদি বলি, বঙ্গবন্ধুর কথা যদি বলি, এই আমি একটু আগে এই দুর্নীতি দমন কমিশনের কাঠামোটা ওয়েবসাইটে ঘুরে দেখছিলাম, কারণ ওটা আমার ব্যক্তিগত স্টেক হোল্ডার ছিলাম আমি, ওইটা নিয়ে অনেক কাজ করতে হয়েছে। 2004 সালে অনেক কিছু করে আইনটা করা হওয়ার পরে আইনটাকে ধ্বংস করা হলো। দেখেন আমি যেটা লিখলাম একটু কেন বলি প্রাসঙ্গিক এই জায়গায়। এই কমিশনের চেয়ারম্যান বলেন, তারপরে কমিশনার বলেন, 3 জনের মধ্যে 2 জন আমলাতন্ত্র থেকে আসছে। 8টা মহাপরিচালকের পোস্টের মধ্যে 6টা আসছে প্রশাসন ক্যাডার থেকে। এই আপনার পরিচালক আছে 10টা প্রশাসন ক্যাডারের। পুরো প্রশাসন ক্যাডারের এক্সটেনশন বানাইছেন ওইটাকে। এই দেশে দুর্নীতি দমন করবেন কিভাবে? রাজনীতিবিদরা যদি চান ওইটা পারেন না, সো আপনাকে রাজনীতিবিদদেরই ওই নীতি নির্ধারণ করতে হবে। আমার ওই দুদককে শক্তিশালী করতে, আমি কেন বলি আমার ইনস্টিটিউশন গুলোকে শক্তিশালী করতে কেন বলি? আমার পার্লামেন্টকে শক্তিশালী করতে হবে, আমার দুদককে শক্তিশালী করতে হবে, আমার পাবলিক সার্ভিস কমিশনকে শক্তিশালী করতে হবে, আমার নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। এই 50 বছর আমি নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নের মধ্যে থেকে বের করে আনতে পারি নাই। 4.5 বছর আমরা রাজনীতিবিদরা ক্ষমতা চালাই, 3 মাসে আমরা একটা ফেরেস্তা ধরে এনে নির্বাচন করতে চাই। কেন? এক দল আরেক দলকে বিশ্বাস করি না। এই জায়গাটা থেকে যদি বের হতে চান তাহলে তো এই সিদ্ধান্তটা ঐক্যমতের ভিত্তিতে হতে হবে। এই কনসেনসাসটা যদি আপনি যান যে আমার রাজনৈতিক ঐক্যমত গঠন ছাড়া এটা তো সম্ভব না। আবার এই জায়গায় যদি আসেন রাজনৈতিক ঐক্যমত করবেন, কিভাবে করবেন? তাহলে আপনার 21শে অগস্টেরও ফয়সালা করতে হবে, 15ই আগস্টের ওই ফয়সালাও করতে হবে। তো এইটা যদি না হয়, অথবা এই যে প্রিন্স ভাই যে বলেন সিরাজ সিকদার, অবশ্যই সিরাজ সিকদার আনেন, যত রাজনৈতিক হত্যাকাণ্ড আছে সব আনেন, যত কু আছে সব আলোচনায় আনেন, যত দুর্নীতি হয়েছে যেই করুক, কমিশন গঠন করে একটার পর একটা তাদেরকে সাজার আওতায় আনেন। কিন্তু এই যদি আমরা না করি, ওই যে বললাম ঘুরে ফিরে এই 50 বছরে আমরা এই যে উন্নতি, এখন যে আমরা তো উন্নতির মহাসড়কে আছি, এটা তো অস্বীকার করছি না, কিন্তু বঙ্গবন্ধুর দর্শন ওই মহাসড়কে আমি পাই না। তো আমি এই জায়গায় বলছি যে যতটুকু উন্নতি হয়েছে তার চেয়ে আরো বেশি উন্নতি সম্ভব ছিল আমাদের এই কনসেনসাসটা যদি থাকতো। আমরা জাতীয় ইস্যুতে এক হব, আমরা রাজনৈতিক ডিবেট থাকবে, বিরোধ থাকবে,
আমাদের বুদ্ধিবৃত্তিক বিরোধ হবে, আমাদের এখানে খুনাখুনির বিরোধ হয়, মেরে ফেলার চেষ্টা করি, এই জায়গা থেকে যতদিন না বের হব আমি মনে করি বাংলাদেশ ওই ঘুরে ফিরে আমরা একই বিতর্কের মধ্যে আবর্তে থাকবো। আমাদের অগ্রগতিটা যে ধারায় হওয়ার কথা সেই ধারায় হবে না। আমি এই জায়গায় আবারও অনুরোধ করবো আমার দুইজন রাজনীতিবিদ এখানে আছেন, তারা যেন সেই দিকটাই চিন্তা করেন, আমার ভবিষ্যতে যেতে হলে আমাকে কি করতে হবে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা বিরতির আগে জায়েদুল হাসান পিন্টু বলটা আসলে রাজনীতিবিদদের কোর্টে দিয়েছেন যে আসলে আমাদের এই সামনে এগুতে হলে, যেমন জায়েদুল হাসান পিন্টু যেটা বলছিলেন যে আফগান পরিস্থিতি নিয়ে ভারতের সর্বদলীয় বৈঠক হয়েছে, কিন্তু বাংলাদেশে এখন একটি সর্বদলীয় বৈঠক আসলে আমরা কেউ আর আশা করি না, কল্পনাও করি না। মানে রাজনীতিটা দূর হতে হতে এমন জায়গায় চলে গেছে। সেটাই পিন্টু বলছিলেন যে রাজনীতিবিদদেরই দূরত্বটা কমাতে হবে এবং কমিয়ে এমন একটা জায়গায় আসতে হবে যে পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ, সেগুলা অতীত মিলিয়েই সামনের দিকে যেতে হবে। সেইটা আমি একজন রাজনীতিবিদ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আপনার কাছে চাই। আপনাদের দায়িত্ব অনেক বেশি, সেটা আমি শুধু বিএনপি হিসাবে বলছি না, এই দায়িত্ব এস এম কামাল হোসেনকে নিতে হবে, আওয়ামী লীগের নেতাদের নিতে হবে, বিএনপি নেতাদের সবাইকে নিতে হবে। কিন্তু রাজনীতিকে তো, দেশকে তো সামনের দিকে এগিয়ে নিতেই হবে কোনো না কোনোভাবে। দেখুন, অনেক প্রশ্ন এখানে এসছে, অনেক কথা এসছে, আমি এক লাইন করে বলে তারপর আপনি এই প্রশ্নের উত্তরে যাচ্ছি। যে এখানে আমাদের কামাল ভাই তার মানে যেভাবে হোক উনি স্বভাবসুলভভাবেই বলেছেন এবং ওনার নেত্রীও আজকে বলেছেন যে জিয়াউর রহমান উনি নাকি আপনার ৭৫-এর ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং ওনারা জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্ট বলতেও কিন্তু দ্বিধাবোধ করেন নাই। এটা সর্বৈব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং শুধুমাত্র বিরোধিতার জন্য একজন বীর মুক্তিযোদ্ধাকে হেয় করা, তাকে খাটো করা, তাকে অবমূল্যায়ন করা এবং অপমানিত করার জন্যই কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে। জিয়াউর রহমান যদি ৭৫-এর ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতেন তাহলে তিনি বলতেন না যে উপরাষ্ট্রপতি আছেন, তিনি প্রেসিডেন্ট হবেন। উনি তো বলতেন খন্দকার মোস্তাক প্রেসিডেন্ট হবেন। তো উনি যদি ওই আপনার হত্যাকাণ্ডের সাথে জড়িতই থাকতেন তাহলে উনি তো শফিউল্লাহ, জেনারেল কি বলে একে খন্দকার, জেনারেল খলিলুর রহমান, তাদের মতো আপনার রেডিও অফিসে যে খন্দকার মোস্তাকের প্রতি আনুগত্য প্রকাশ করতেন। উনি তো বঙ্গভবনে যে শপথ গ্রহণ, যেটা এইচটি ইমাম শপথ গ্রহণ করালেন, সেই অনুষ্ঠানে যেয়ে তিনি বসে থাকতেন। সেটা তো তিনি করেন নাই। জিয়াউর রহমানকে খামাখায় যে রাজনৈতিক কারণে আপনার উদ্দেশ্য প্রণীতভাবে এইসব জড়িত করে এটা করা, এটা আসলে জনগণ সেটা বুঝে। জিয়াউর রহমান হত্যাকাণ্ড ঘটেছে আজ থেকে ৪০ বছর আগে। এত বছর পরেও ওনাকে এইভাবে টেনে এনে বিতর্কিত করা, এটা একমাত্রই উদ্দেশ্য যে এখনও জিয়াউর রহমান যে জনপ্রিয়, এই জনপ্রিয়তায় তারা ভীত হয়ে জনগণের হৃদয় থেকে এইসব কথা বলে তাকে মুছে ফেলতে চায়, কিন্তু এটা সম্ভব নয়। জিয়াউর রহমানের অবস্থান বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় রয়েছে। এখন উনি আমি এর আগেও অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি, আমি ওইসবের মধ্যে আর যেতে চাই না। উনি শুধু আরেকটি কথা বলেছেন যে পাকিস্তানের এজেন্ট ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান যদি পাকিস্তানের এজেন্ট হয়ে থাকেন তাহলে স্বাধীনতা পরবর্তীকালে আপনার মরহুম শেখ মুজিবুর রহমানের সরকার জিয়াউর রহমানের যে মুক্তিযুদ্ধকালীন যে বীরত্বপূর্ণ অবদান, তার যে আপনার সাহসিকতা, তার এইটার জন্য জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ খেতাব বীর উত্তম প্রদান করলো কেনই বা মুক্তিযুদ্ধকালীন সময়কার প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব তিনি রেডিওর ভাষণে জিয়াউর রহমানের এই যুদ্ধকে কেনই বা আপনি মানে ভূয়সী প্রশংসা করে স্ট্যালিনগ্রাদ যুদ্ধের সাথে উনি তুলনা করলেন? এটা কি জবাব দিতে পারবেন? আজকে শুধু রাজনৈতিক কারণেই জিয়াউর রহমানকে তারা এইভাবে অপমানিত করছেন। জিয়াউর রহমান যদি আজকে দেশের শাসনভার না নিতেন, যদি বিএনপি গঠন না করতেন, তাহলে কিন্তু ওনাকে এইভাবে টেনে আনতেন না। এটা হলো আওয়ামী লীগের চরিত্র, এটা বলার কিছু নাই। হ্যাঁ, তারপরে আপনারা বলেছেন, উনি আরেকটা কথা বলেছেন যে বিএনপি নাকি জিয়াউর রহমান সেই ৭৫-এর সেই অপশক্তি নিয়ে নাকি বিএনপি গঠন করেছিলেন। ওদেরকে বলতে চাই, বিএনপি গঠন প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল সকলেই মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। সে আপনার হামিদুল্লাহ খান বীর উত্তম ছিলেন, আপনার মেজর শাহজাহান ওমর বীর উত্তম ছিলেন, পরবর্তীতে জেনারেল জেনারেল শওকত আলী বীর উত্তম তিনি ছিলেন।
অজস্র বীর বিক্রম ছিলেন, বীর প্রতীক ছিলেন, অজস্র খেতাব ছাড়াও যারা বেসামরিক মুক্তিযোদ্ধা তারাও বিএনপি করেছেন। তো এরা কি সবাই আপনার এই ৭৫-এর ১৫ই আগস্টের অপশক্তি, ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল? কখনোই ছিল না। জিয়াউর রহমান ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, সেই পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আচ্ছা যাই হোক, এরকম এইসব কথা আজকে আনা হচ্ছে কেন? আমি আপনাকে কথা বলেছেন যে রাজনীতিবিদদেরকেই এটার উদ্যোগ নিতে হবে, দায় নিয়ে নিতে হবে, অবশ্যই নিতে হবে সামনের দিকে যাওয়ার জন্য। এখন পেছনের ঘটনাগুলোকে নিয়ে যদি আমরা এইভাবে দিনের পর দিন বিশ্লেষণ করি, নতুন করে আবার সামনে নিয়ে আসি, তাহলে কিন্তু সামনে এগোনো যাবে না। হ্যাঁ, ওইসব নিয়ে আমাদের শিক্ষা নিতে হবে, ঠিকই আছে। আজকে রাজনৈতিক উদ্যোগ নিতে হলে জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাবান করতে হবে। রাজনীতিকে নিয়ন্ত্রিত করে, রাজনীতিকে বাধাগ্রস্ত করে একদলীয় রাজনীতির মাধ্যমে কিন্তু এই রাজনৈতিক উদ্যোগ নেওয়া সম্ভব নয়। আজকে রাজনৈতিক উদ্যোগ নিতে গেলে আপনার দেশে গণতন্ত্র থাকতে হবে, আইনের শাসন থাকতে হবে, বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা থাকতে হবে, মুক্তভাবে কথা বলার অধিকার থাকতে হবে, ভোটের অধিকার থাকতে হবে, এবং গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনার একটা প্রক্রিয়া থাকতে হবে। তাহলেই কিন্তু এই উদ্যোগ আপনার সফল হবে। পিন্টু ভাই সর্বদলীয় উদ্যোগের কথা বলেছেন, খুব ভালো কথা। ভারতে সর্বদলীয় উদ্যোগ হয়েছে। ওনারা, আমার খেয়াল আছে একবার সার্ক সম্মেলন বাংলাদেশে হচ্ছিল, কথা ছিল, সেই সার্ক সম্মেলনের আগে ভারত পাকিস্তানের একটা বিরোধ হয়ে গিয়েছিল। সেই সম্মেলনে ভারত আসবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্যও কিন্তু তারা সর্বদলীয় বৈঠক করেছেন, এবং বৈঠক করে তারা বলেছেন যে না, যাবে না, এই সার্ক, পাকিস্তানের সাথে তারা সেই তাৎক্ষণিকভাবে বসবে না। তার সেই সময় সার্ক সম্মেলন কিন্তু ভণ্ডুল হয়ে গেল ভারতে না আসার কারণে। তো এরকম উদ্যোগও তো দেখেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে ৯০ পরবর্তীকালে বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে বেগম খালেদা জিয়া কিন্তু সর্বদলীয় একটা বৈঠক ডেকেছিলেন। সেই তখন ছাত্র রাজনীতির যে একটা খুব খারাপ দিকগুলো রয়েছে, এটাকে কিভাবে সঠিক ধারায় নিয়ে আসা যায় একটা উদ্যোগ নিয়েছিলেন উনি। ওনার কার্যালয়ে সর্বদলীয় বৈঠক আহ্বান করেছিলেন। সেই বৈঠকে কিন্তু আওয়ামী লীগ কথা দিয়েও আসে নাই, কথা দিয়েও কিন্তু সেই বৈঠকে আওয়ামী লীগ আসে নাই। এটা একদম ৯০-এর বিএনপির সরকার যখন গঠন করলো তার ধরেন এই ২-৩ মাসের ৪ মাসের মধ্যকার কথা আর কি। তো এইগুলো যদি আমরা তখন আপনারা উদ্যোগগুলো নিতাম, সর্বদলীয় বৈঠকগুলো হতো, একটা বৈঠক হলে আরেকটা বৈঠক হতো, অনেক কিছু একসাথে কথা বললে অনেক কিছু কিন্তু সমাধান হয়ে যায়। আজকে এই যে কমিশনের গঠন করার কথা হচ্ছে, দেখেন একটা ঘটনা কিন্তু আরেকটা ঘটনার জন্ম দেয়, এটা বাস্তবতা। কমিশন যদি গঠন করতে হয় রাজনৈতিক উদ্যোগ লাগবে, সর্বদলীয় সিদ্ধান্ত লাগবে, সকলকে নিয়ে করেন। আর যদি ওই যে পিন্টু ভাই বললেন নিরপেক্ষ কমিশন লাগবে। আর যদি আপনি একদলীয়ভাবে করতে যান তাহলে তো এই কমিশনের প্রতি আস্থা থাকবে না, এই কমিশনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এই গ্রহণযোগ্যতা আনার জন্য তো তখন দেখবেন যে আরেকটা বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। তো সেই জন্য যেটা আমি মনে করি যে আজকে এই কথাগুলো এনে বাংলাদেশের মূল যে সমস্যাগুলো আছে সেগুলোকে আড়াল করার জন্য যেন কোনো চেষ্টা না করা হয়। কমিশন করেন রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে। এই যে আমরা সর্বদলীয় বৈঠকের কথা বললেন, এই যে করোনাকালে বিএনপি বিরোধী দলে থাকা অবস্থায় সরকারের কাছে আহ্বান জানিয়েছিল। বিএনপির এই সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আমাদের নেত্রীকে জেল খাটিয়েছে ২৫ মাস, আমাদের ৩৫ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলায় জর্জরিত করেছে, ইত্যাদি ইত্যাদি, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এগুলোকে কার্পেটের নিচে চাপা দিয়ে আমরা কিন্তু সরকারকে উপযাচক হয়ে আমরা আহ্বান জানিয়েছিলাম, আসুন আমরা এই মহামারী করোনা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি। সরকার কিন্তু আমাদের কথা কর্ণপাত করে নাই। একটা বৈঠক হলে আরেকটা বৈঠকের সৃষ্টি হয়, একটা ঐক্যমতের সৃষ্টি হয়, কাছাকাছি আসার হয়। এখন আপনি দূরেই ঠেলে দিবেন, আপনি আমাকে মানে কাছেই ঘেঁষতে দিবেন না, আমার কোনো কথা শুনবেন না, আমার জনগণের কথা শুনবেন না, জনগণের অধিকার কেড়ে নেবেন, তাহলে তো এই উদ্যোগ সফল হবে না। এটাই তো বাস্তবতা। আজকে এই যে আজকে দেশের মানুষের মনের মধ্যে প্রশ্ন, যে এই প্রশ্নগুলি কেন আজকে সামনে আনা হচ্ছে, আসল যে বাংলাদেশের পরিস্থিতি আজকে, গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, কথা বলার স্বাধীনতা নেই, রাজনীতি আজকে নিয়ন্ত্রিত, সামনে নির্বাচন হবে, ২৩ সালে নির্বাচন আসছে, ২৪ সালে নির্বাচন আসছে, সেই নির্বাচনটা কিভাবে হবে এইটা নিয়ে যখন আলোচনাটা শুরু হলো, তারপর বর্তমানে করোনা পরিস্থিতির সংকট, চিকিৎসা সংকট, ব্যর্থতা, সব কিছুই যখন একটা আলোচনা আছে, এটাকে কি ধামাচাপা দেওয়ার জন্য কি এই প্রশ্নগুলো সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে আসা হচ্ছে? জি, এটাও কিন্তু জনমনে আজকে প্রশ্ন দেখা দিয়েছে। জি, প্রিন্স ভাই আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো, আশা করি আপনাদের সঙ্গেই পাবো।
প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অল্প অল্প করে একটু একটু শুনবো। আজিজ ভাই, ছোট্ট সময় একদম কম, অল্প করে শুনবো। যেটা আপনি শুরু করেছিলেন যে আমাদের আসলে সামনের দিকে তাকাতে হবে, সেই জায়গাতে আমি আলোচনাটা এগিয়ে নিচ্ছি যে সামনের দিকে তাকাতে হলে পিছনের কিছু কিছু জিনিস মীমাংসা করে যেতে হবে। এই আগস্ট মাস, যেহেতু আমি শুরুতে বলেছিলাম যে 21শে আগস্ট কিন্তু বাংলাদেশ আরেকটি অমীমাংসিত রাজনীতির অধ্যায় এবং এই দূরত্বের অন্যতম একটা কারণ। সেই জায়গাটাতে পিন্টু অনেক রকমের আলোচনা করেছে, আপনার কাছ থেকে ছোট্ট করে একটু শুনবো, খুব বেশি সময় নেই। না না, প্রিন্স সাহেবের উত্তর দিয়ে নেই, উত্তর দিতে আমার অনেক সময় লাগবে ভাই। আমাকে না, প্রিন্স সাহেবের উত্তর কামাল দিতে ভাই, হবে, নাহলে কামাল ভাই আমি এখন আজিজ ভাইয়ের কাছে যাচ্ছি, আপনার কাছে আসছি পরে। আজিজ ভাইকে দিয়ে না না, আমার প্রিন্স সাহেবের উত্তর দিতে হবে, আমার সবগুলোর উত্তর দিতে হবে, নাহলে আমি তো উত্তর দিতে পারি না। কামাল ভাই আসছি আপনার কাছে, তাহলে তো আমার এই টক শোতে থাকার কোনো মানে নেই। কামাল ভাই আপনার কাছে আসছি কামাল আজিজ ভাইরা বলছে, সবাই বলছে, প্রভাস আমি একটু বলি, সবাই কথাগুলোর উত্তর তো আমার দিতে হবে প্লিজ, তাহলে তো আমি সময় পাবো না। কামাল ভাই আসছি আপনার কাছে, আমাদেরকে আজিজ ভাই একটু শুনে নি অল্প একটু করে। জি কামাল ভাই আসছি আপনার কাছে। এই যে ধরেন ইমরান তাহলে প্রিন্স ভাই এক জায়গায় বসে আছেন, কামাল ভাই অনেক দূরে বসে আছেন, তারপরেও কিন্তু ঐক্যবদ্ধ হতে পারছেন না। সুতরাং আমার মনে হয় জাতীয় ইস্যুগুলোতে, বর্তমানের যে জাতীয় ইস্যুগুলোতে, এই ইস্যুগুলোতে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে মেজর দলগুলি এক জায়গায় আসা উচিত, ঐক্যবদ্ধ হওয়া উচিত। এইভাবে ধীরে ধীরে আগে আসা উচিত। এখন ধরেন যেটা আবার জাহিদুল হাসান টুটু সাহেব বললেন যে এগুলোর বিচার হতে হবে। হ্যাঁ, বিচার হলেও আপনার দেখেন মাহফুজ আলম সাহেব 111 এর সময় রিপোর্ট ছাপছিল, সে সরল মানে, হ্যাঁ রিপোর্টে ছাপছিল, তিনি এডিট করেন নাই, এটা ঠিক আছে, তার দোষ আছে, কিন্তু তিনি সরল মনে স্বীকার করলেন এটিএন নিউজে। তারপরে সারা দেশব্যাপী তার বিরুদ্ধে কেস হতো। এখন স্বীকারটা করবে কে? তার যে দায়, যেটা বলা হচ্ছে এটা তো হবে না। সুতরাং হয় আপনার কমিশন করে আপনার কার কি দায় এটা নির্ধারণ করতে হবে, অথবা রাজনীতিতে ম্যান্ডেলা সারা জীবন জেল খাটলো, অথচ ক্ষমতা আসার পর কিন্তু রিকনসিলিয়েশন চলে গেল। সুতরাং হয় এই লাইনে যেতে হবে, তাতে রাজনীতিবিদদের জাতির স্বার্থ, তাদের নিজস্ব পার্টির স্বার্থ ত্যাগ করে জাতির স্বার্থ কাছাকাছি আসতে হবে, অন্তত ওয়ার্কিং রিলেশন তৈরি করতে হবে। জি, এটি আমি বলছিলাম। জি, জনাব এম এ আজিজ, আপনাকে অনেক ধন্যবাদ। এস এম কামাল হোসেন, আপনার কাছে আসছি। যেমন একটা কথা সবাই বলছেন, যে জাহিদুল হাসান পিন্টু বলেছেন যে কমিশন করার কথা আওয়ামী লীগের নেতারাই বলছেন, দাবি করছেন, কিন্তু কার কাছে দাবি করছেন? কমিশন তো আপনারা 12 বছর ক্ষমতায়, চাইলে তো কমিশন করে 15 আগস্টের পিছনের যারা দায়ী তাদেরকেও সামনে আনা দরকার। জি ঠিক আছে, আমি একটু বলি, আমি এগুলো সবই উত্তর দেবো। আগে বলছি যে জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট, তার একটা প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ মিথ্যা তথ্য দেয় না। কর্নেল বেগ 1971 চিঠি লেখছেন, মেজর জিয়াউর রহমান, পাক আর্মি, উই উইথ ইউর জব, উই অল হ্যাপি উইথ ইউর জব, উই মাস্ট সে গুড ফর ইউর জব, don't worry about your family, your wife and kids are fine. You have to be more careful about Major Jalil Begের চিঠি। আর প্রিন্স সাহেব যেটা বললেন, যে দেখেন জিয়াউর রহমান জনপ্রিয়, তার কারণে আমরা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের কাছে জনপ্রিয়তা না, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে জনপ্রিয়। জিয়াউর রহমান যে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করেছেন, 79-এর যুদ্ধ অপরাধী গোলাম আজমকে দেশে ফিরিয়ে আনিয়েছেন। জিয়াউর রহমান শাহ আজিজকে দিয়ে বিএনপি করেছেন, মন্ত্রী বানিয়েছেন। 79-এর এপ্রিলে খুনিদের বাঁচাতে ইন্ডেমনিটি অ্যাক্ট করেছেন। 1977 সালে 22 এপ্রিল অবৈধদের সংবিধান কর্তন করেছেন। 1977 সালে হা না ভোট করে প্রেসিডেন্ট ম্যাচে 110% ভোট দেখাচ্ছে, গণতন্ত্রের কথা বলেন। জিয়াউর রহমান 77 সালে খুনিদের চাকরিতে, 1977 সালে মে মাসে খুনিদের চাকরিতে পুনর্বহাল করছেন। আমি যেটা বলি, মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, সত্য কথা, বাস্তব কথা বলছে। আর আমরা দেখেন বলি, আমরা বলি না যে আওয়ামী লীগের লোকও এই ঘটনায়, খন্দকার মোস্তাক জড়িত, তো আরো আওয়ামী লীগের লোক জড়িত ছিল, তারা বিএনপির মন্ত্রী হয়েছে। মুবাইদুর রহমান বিএনপির মন্ত্রী হয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগের ভিতরে অনেক আছেন যারা মন্ত্রিসভায় যোগ দিয়েছিল, আমরা অস্বীকার করি না। যার ফলে আজকে আমরা বলি যে আওয়ামী লীগের ভিতরে ঘাপটি মেরে লুকিয়েছিল। হ্যাঁ, সেদিন ব্যর্থতা আওয়ামী লীগের আছে, সেদিন ব্যর্থতা আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর লাশ 32 নম্বর বাড়িতে পড়ে রয়েছে, কেউ যায় নাই, এই ব্যর্থতা আওয়ামী লীগের আছে, আমরা স্বীকার করি। কিন্তু জিয়াউর রহমানও ডেপুটি আর্মি চিফ হিসেবে তারও দায়িত্ব ছিল, কিন্তু সে পরবর্তীতে খুনিদের পৃষ্ঠপোষক। আর যেটা বললেন যে মুস্তাক কাকে সামরিক বাহিনীর প্রধান বানিয়েছিল, জিয়াউর রহমান তো বানিয়েছিলেন, জিয়াউর রহমান তো ছিল। জিয়াউর রহমান মুস্তাকের বিশ্বস্ত নাইলে হবে কেন? এবং
মানে বিচারপতি সায়েমের কাছ থেকে কে ক্ষমতা অবৈধভাবে পিস্তলটিকে ক্ষমতা আনছেন? বিচারপতি সায়েমের বইতে কি লিখেছেন? আর আপনারা যেটা আমার আজিজ ভাই একটা কথা বলছেন যে মুক্তিযোদ্ধাদের ভারত তাদের দেশীয়, হ্যাঁ, যারা দেশের স্বাধীনতা অবদান করছে তাদের, আমিও আপনার সাথে একমত। যে মুক্তিযোদ্ধা আর্মি অফিসার জাতির পিতাকে হত্যা করেন, যার নেতৃত্বে যুদ্ধ করেছেন, যার নেতৃত্বে যে সরকার হয়েছে সেই সরকারের চাকরি করেছেন, আমি কি তাকে মুক্তিযোদ্ধা ধরে নেব যে জাতির পিতাকে হত্যা করেন? যে মুক্তিযোদ্ধারা যে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে সেই স্লোগানকে 82 সাল পর্যন্ত বন্ধ করে রেখেছেন, যে মুক্তিযোদ্ধারা 7ই মার্চে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যে ভাষণ প্রতিটি দিক নির্দেশনা জিয়া রহমানই বলছেন এটা আমাদের জন্য গ্রিন সিগন্যাল, সেই 7ই মার্চকে যারা অবঞ্চিত করেছেন, বন্ধ করেছেন, তাদেরকে আমি বলবো মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের ইতিহাস কি আজিজ ভাই? মুক্তিযুদ্ধের চেতনা কি? একটু অর্থনৈতিক মুক্তি, মুক্তিযুদ্ধের স্লোগান কি? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি সেই স্লোগান ভুলে গেছেন। কামাল ভাই, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। কামাল ভাই, আজকের মতো শেষ করতে হবে, আপনি শেষ করেন, আমাদের সময় ফুরিয়ে গেছে। আপনি মুক্তিযোদ্ধা। আর যেটা বললেন সর্বদিলে মিটিং হবে, তো দেখেন না বেগম খালেদা জিয়ার মাননীয় প্রধানমন্ত্রী গেছিল তার ছেলের ইসে জানা, মানে সহানুভূতি জানাতে, কি আচরণ করেছেন? উপর দিয়ে খাতা তুলছেন। কোন সভ্য সমাজ আছে? ওই আপনারা তো নিন্দা জানান নাই, আপনারা সাংবাদিকরা। এটা দুঃখজনক, এটা নিন্দনীয়। নিরপেক্ষভাবে বলেন নাই কেন যে বিএনপি এটা করছে? ব্যারিস্টার রফিক সাহেব বলছিলেন যে গণতন্ত্রের পথে প্যারাকটা ঢুকে দিলেন বিএনপি। দেখেন চ্যানেলের দেখেন ব্যারিস্টার রফিক সাহেব কি বলছিলেন। কামাল ভাই, আজকে শেষ করতে হবে, সময় ফুরিয়ে গেছে, সময় ফুরিয়ে গেছে। আমি মনে করি বিএনপি এই দেশের গণতন্ত্র হত্যা করেছেন। বিএনপি একটি মানে কি কয় সন্ত্রাসী দল, এটা বাকশাল গঠনের মাধ্যমে বিএনপির কোন রাজনীতি এখন জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন আপনারা। জি, আমাদের আজকের অনুষ্ঠান ফুরিয়ে গেছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।